শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তাপদাহের মাঝে আবারও আশার বাণী শোনালো আবহাওয়া অধিদপ্তর। আজ রাতেই ঢাকা ও আশেপাশের এলাকায় হতে পারে স্বস্তির বৃষ্টি। কাল থেকে দেশের বিভিন্ন স্থানে হবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, চলবে প্রায় এক সপ্তাহ। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাপপ্রবাহের ছুটি শেষে আজ দেশের ৩৯ জেলায় খুলেছে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে তীব্র তাপপ্রবাহের কারণে আজ ২৫ জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কাল খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, চলবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। এবং তীব্র তাপপ্রবাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাবনা পৌর এলাকায় পানি উঠছে না অনেক টিউবওয়েলে। বিশুদ্ধ খাবার এবং গোসলের পানি নিয়ে চরম বিপাকে পড়েছেন অনেকেই। পানির জন্য ছুটছেন এ বাড়ি থেকে ও বাড়ি। সুপেয় পানি সরবরাহের দাবি ভুক্তভোগীদের। গভীর নলকূপ বসানোর আশ্বাস দিয়েছে স্থানীয় জনস্বাস্থ্য বিভাগ। দর্শক শুনছিলেন, এবারে বিস্তারিত। পূর্বাভাস অনুযায়ী আজ রাতে ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চল এবং রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, চলতে পারে আগামী ১১ মে পর্যন্ত। প্রাণহানি এড়াতে বজ্রসহ বৃষ্টিপাতের সময় ৩০ থেকে ৯০ মিনিট ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাস্তা জুড়ে পানি, যেন কিছুক্ষণ আগে হয়ে যাওয়া বৃষ্টির পানি রাস্তায় জমে রয়েছে। কিন্তু কাছে গেলেই ভুল ভাঙে, পানি নয় মরিচিকা। প্রখর রৌদ্রতাপে পিচ ঢালা রাস্তায় সৃষ্ট মরিচিকা বৃষ্টির আশা আরো বাড়িয়ে দেয়। আইসি যে সদরঘাট ধরেন ৩ ঘন্টা লাগলো, জামা হইলে বিএমপি বাজার। গরমের অবস্থা তো বহুত খারাপ। বৃহস্পতিবার রাতের বৃষ্টি একটু স্বস্তি এনেছিল জনজীবনে। দিন ও রাতের তাপমাত্রা কমে যায় কয়েক ডিগ্রি, কিন্তু আজ শনিবার সকাল থেকে চড়তে থাকে পারদ। শ্রমজীবী মানুষের কষ্ট আরো বাড়িয়ে দেয়। ক্লান্ত শরীর ছায়া খোঁজে একটু বিশ্রামের আশায়। তাপমাত্রাটা বেশি দেখে আমরা ২-২৫০ গ্লাস শরবত বিক্রি হয় আর কি। যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, পাবনা ও ঈশ্বরদীতে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে তাপমাত্রা, অনুভূত হচ্ছে আরো বেশি। তীব্র তাপপ্রবাহের কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন কাটছে কষ্টে। রোদ গরমে অশান্তি বোধ করছি, গা হাত পা জ্বলে যাচ্ছে, গাড়ি চালাতে খুব কষ্ট, খুব গরম। এমন অবস্থায় আবহাওয়া অফিস শুনিয়েছে আশার বাণী। তারা বলছেন, দেশের বিভিন্ন এলাকায় রোববার থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ঢাকায় আজ ভোর রাতে বৃষ্টি হতে পারে। আজকে রাত থেকে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ৬ তারিখ থেকে এই যে বিদ্যমান তাপপ্রবাহের তীব্রতা বহুলাংশে কমে যাবে। একই সাথে বজ্রসহ বৃষ্টিকালে প্রাণহানি এড়াতে কয়েকটি পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত যে বজ্রঝড় হবে সেগুলোতে কিন্তু ব্যাপক বজ্রপাত থাকবে। আধা ঘন্টা থেকে ২ ঘন্টা ঘরে অবস্থান করে, তাহলে এই যে বজ্রঝড় ঝড়িত যে প্রাণহানিটা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। এই গরমে কাজে বের হওয়া মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। পানি পিপাসা বা তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে নানান সমস্যা। পথচলতি মানুষের সহায়তায় সরকারি সহ বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের ৩৯ জেলায় আজ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তবে তাপপ্রবাহের কারণে ২৫ জেলায় বন্ধ ছিল। তবে গরমের মাঝে লোডশেডিং এর কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, ব্যাহত হচ্ছে সেচ কাজও। তীব্র গরমে হাঁসফাঁস পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরাজ করছে স্থবিরতা। এদিকে গরমের কারণে আজ বন্ধ রাখা হয় ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আগে থেকে স্কুল বন্ধের খবর না পাওয়ায় সকালে স্কুলে গিয়ে ফিরে আসে হিলিসহ কিছু এলাকার শিক্ষার্থীরা। আমাদের ক্লাস শুরু হয় ১০টার দিকে, আমরা
এখন স্কুলে এসে দেখি যে স্কুল বন্ধ, সেই বিষয়টা যদি আমাদেরকে আগে বলতো তাহলে আমাদের ভালো হতো, এত দূর থেকে আসা লাগতো না। বাড়িতে পড়তেছে না, ঘুরে আর মনে করেন স্কুল নিয়মিত চলে, ওদের পড়ার ভিতরে আগ্রহ থাকে। খুলেছে 39 জেলার শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের পর স্কুলে যেতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কাল থেকে সব জেলার প্রতিষ্ঠানেই শিক্ষা কার্যক্রম চলবে। স্কুল খোলা থাকলে আমাদের পড়াশোনায় সুবিধা হয়, বাড়তে থাকলে পর আমাদের পড়াশোনাতে মনোযোগ বসে না। স্কুলে এসে আমরা খেলাধুলা করতে পারছি, বন্ধুদের সাথে মিশতে পারছি। লোডশেডিং যদি না থাকে তাহলে স্কুলে থাকতে আমাদের খুবই আরাম হবে এবং ভালো লাগবে। এখন যে কয়দিন বেশি পরিমাণ গরম পড়ছে, এই কয়দিনের জন্য বন্ধ থাকাই উচিত বলে মনে করতেছি। তীব্র গরমের মধ্যে অনেক এলাকায় চলছে ঘন ঘন লোডশেডিং। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। রোদ গরমে অশান্তি বোধ করছি, গা হাত পা জ্বলে যাচ্ছে। দুপুরে গরমে ফাঁকা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন চলাফেরা খুব কম করছে। লোডশেডিং এর প্রভাব পড়েছে কৃষি খাতেও। পর্যাপ্ত সেচ দিতে না পারায় ফেটে যাচ্ছে ধান ক্ষেতের মাটি, ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষক। বিদ্যুৎ না থাকার কারণে জমির ধান আমাদের মরে যাচ্ছে। আমরা এই ধানকে কি করে বাঁচাবো, আমরা নিজে বেকুল হয়ে যাচ্ছি। বৃহৎ পানি থাকছে না, আবার কারেন্ট থাকছে না। মানুষ কারেন্ট না থাকলে পানি কি দিয়ে দিবে? কৃষি বিভাগ থেকে বিভিন্ন সময় আমাদের কৃষক ভাইদের মাঝে প্রচারণা আমরা চালাচ্ছি যে আপনারা মাঠে অবশ্যই 5 থেকে 7 সেন্টিমিটার করে পানি ধরে রাখবেন, যাতে এই হিট ইনজুরির কারণে ফসলের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। তাপপ্রবাহের ছুটি শেষে কাল সারা দেশে খুলবে সব প্রাথমিক বিদ্যালয়। তাপপ্রবাহ অব্যাহত থাকলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। তীব্র তাপপ্রবাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাবনায় পানি উঠছে না অনেক টিউবওয়েলে। ফলে বিশুদ্ধ খাবার এবং গোসলের পানি নিয়ে চরম বিপাকে পড়েছে অনেক এলাকার মানুষ। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা পৌর এলাকার পশ্চিম সাধুপাড়া মহল্লা। টিউবওয়েলে উঠছে না পানি, ফলে অনেকেই পানির জন্য ছুটছে এ বাড়ি থেকে ও বাড়ি। কেউ কেউ মসজিদের ট্যাপ থেকে পানি সংগ্রহের পাশাপাশি গোসলও করাচ্ছে শিশুদের। আমাদের এলাকায় একটা কলেও পানি উঠতেছে না, আমরা খুব পানির কষ্টেই আছি। আমার এই এলাকায় কোনো বাসায় পানি নাই, পানির জন্য সেই কষ্ট হয়েছে। গরু বাছুর কিচ্ছু পানি পাচ্ছে না, আমরা পানি পাচ্ছি না, গোসল করতে পারতেছি না। যেসব বাড়িতে সাবমার্জেবল লাইন, সেখানেও পানির জন্য ভিড় করছে অনেকেই। সরকার যদি মনে করেন গ্রামগঞ্জের ভিতরে যদি সাবমার্সেল বা ডিপ টিউবওয়েল যদি বসায় দিয়ে পানির ব্যবস্থা করতো। আজ 20-25 দিন হলে পরে আমার কলে পানি উঠতেছে না, এক গ্লাস পানি ভরতে গেলে পরে হাঁপিয়ে যাচ্ছে। একই চিত্র চক ছাতিয়ানি মহল্লায়, বাড়ির টিউবওয়েলে পানি উঠছে না। ফলে দুপুরের এই তীব্র গরমে মহল্লার পুকুরে গোসল করে তীব্র তাপদাহের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। টিউবওয়েলে কোনো লেয়ার নাই, আশপাশে মানুষ আছে যেখানে সাবমার্সিবল আছে, সেই ক্ষেত্রে প্রচণ্ড ভিড় করে। এবার যে খরা পড়েছে, এই খরাতে কোনো নয়নমতি কলের পানি নাই। আমরা পানি বড় 2-3 আইনি খাচ্ছি। 10-15 মিনিট পানি দিয়েও তারপরে পানি তোলা যায় না, যার জন্য বাধ্য হয়েই আমরা ঝাঁকা পানি তুলে পাইনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ সংকটের কথা স্বীকার করে জানান, বিভিন্ন পাড়া মহল্লায় জরিপ চালানো হচ্ছে। যেসব মহল্লায় সংকটের মাত্রা সবচেয়ে বেশি, সেখানে অপেক্ষাকৃত গভীর নলকূপ বসানো হবে। প্রচণ্ড খরার কারণে বর্তমানে বিভিন্ন এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে। আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে জরিপ করছি কোন এলাকায় পানির সংকট বেশি সৃষ্টি হয়েছে। সেসব এলাকায় দপ্তরের মাধ্যমে আমরা নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। যেসব এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না, সেখানে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি মহল্লাবাসীর। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পটুয়াখালীতে অধিকাংশ ইটভাটায় অবাধে পড়ছে কাঠ। এতে বিপর্যয় ঘটছে পরিবেশের, হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইটভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর নির্দেশ থাকলেও পটুয়াখালীর ভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে কাঠ। রাতের আঁধারে নদীর তীর ও চরের কৃষিজমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগও রয়েছে। চিমনির উচ্চতাও নির্ধারিত 120 ফুটের অনেক কম। লাকড়ি পোড়ার আইন নেই, কিন্তু কয়লা তো আমরা পাচ্ছি না। এটা পুরো হচ্ছে, এটা মালিক কমিটি জানে, আমরা তো সঠিক জানি না কি জন্য পড়তে আছে, তারা জানে। লাকড়ি দিয়ে পুরো মালিক কি করে কইতেরি না, লাকড়ি দিয়ে আগুনটা ধরায়, এরপর কয়লা দিয়ে পুরো লাকড়ি দিয়ে পুরো কয়লা নাই দেখে লাকড়ি দিয়ে পুরো হইতেছে।
নিয়মনীতি উপেক্ষা করে চলা এসব ইটভাটা প্রতিনিয়ত কৃষি, জলবায়ু ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে মনে করছেন পরিবেশবিদরা। আমাদের দরকার বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং আমাদের সরকারিভাবে এই বিষয়গুলোকে আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার, যাতে এই যত্রতত্র ইটভাটা তৈরি হওয়া বন্ধ হয়। কারণ এগুলোর ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদী এর প্রভাব অত্যন্ত খারাপ, যেগুলো আমরা এখনো বুঝতে পারছি না, যেগুলো আমরা আগামী 20-25 বছর পরে বুঝতে পারব। ভাটায় কাঠ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সমস্ত ইটভাটা যারা কাঠ ব্যবহার করছে জ্বালানি হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা অচিরেই ব্যবস্থা গ্রহণ করব। আর মাটির ব্যবহারের প্রসঙ্গে যদি বলি, মাটি এরা আমাদের আইনে বলা আছে যে মজা পুকুর থেকে ওরা নিতে পারবে আর কি, কিন্তু নদী নালা অন্যের ক্ষতি করে মাটি ব্যবহার করতে পারবে না। তো এই ধরনের অভিযোগ আমি আগে পাইনি আর কি। তো আমরা সংশ্লিষ্ট ভাটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। যে আমাদের কাছে অভিযোগ করছে সেটি সাধারণ মানুষ হোক, গণমাধ্যম কর্মী হোক বা যে কেউ হয়ে থাকুক, কিন্তু 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাকশনে যাই না, এরকম একটি উদাহরণ আমাকে দেখাতে পারবেন না। আমরা এ ধারা অব্যাহত রাখবো, যখনই যেখানে খবর পাবো আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পরিবেশ অধিদপ্তরের হিসাবে জেলায় ইটভাটার সংখ্যা 42টি, যেগুলো 7টি অনিবন্ধিত। প্রকৃতপক্ষে এর সংখ্যা আরও বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক। সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, কিন্তু সাংবাদিকতার নামে অপতথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকার রয়েছে। গণমাধ্যম কর্মী আইন নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন। এর আগে সম্পাদক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যত মুক্ত হবে এবং অপতথ্যের বিপরীতে তথ্যের প্রবাহ যত বৃদ্ধি পাবে, ততই সমাজে গুজব, অপপ্রচার রোধ হবে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সমকালের প্রকাশক একে আজাদ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরিবেশ নিয়ে যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার চর্চা করতে গিয়ে গ্রামে গঞ্জে মফস্বলে যদি কোনো সাংবাদিক, কোনো রিপোর্টার কোনো ধরনের সমস্যায় পড়েন, স্থানীয় কোনো দ্য সো কল্ড প্রভাবশালীর দ্বারা যারা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আমরা সেই সাংবাদিকদের, রিপোর্টারদের পূর্ণাঙ্গ সমর্থন, সহযোগিতা এবং সুরক্ষা নিশ্চিত করব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সরকারের পাতানো ফাঁদ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে নেবার জন্য জাতীয় নির্বাচনেও ফাঁদ পাতা হয়েছিল, কিন্তু যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনে বিএনপি যায়নি, আগামীতেও যাবে না। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমরা দেখি না, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে, আমার কি করুক, কি আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপির প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইতে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। ব্যাংক, ভূমি অফিস এবং জাতীয় পরিচয়পত্র পরিদপ্তরের কর্মকর্তাদের একটি চক্র মর্টগেজের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এক প্রতারকের মাধ্যমে গড়ে ওঠা এই চক্র অবশেষে ধরা পড়েছে পুলিশের অপরাধ গোয়েন্দা বিভাগের জালে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। 2.5 কোটি মানুষের ঠাসা মহানগরীতে একটু স্বাচ্ছন্দ্য থাকতে অনেকেই ফ্ল্যাট কেনার পরিকল্পনা নেন। পুরো টাকা না থাকলে অনেকেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে কিনছেন নিজের একটু আবাস। আর এই বিষয়টিকে ব্যবহার করে এক অসাধু চক্র সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। গেল সপ্তাহে এই চক্রের 4 জনকে গ্রেফতার করে সিআইডি। তাদের তথ্যে শুক্রবার গ্রেফতার করা হয় আরও 7 জনকে। সংস্থাটি বলছে, চক্রটি প্রথমে জাতীয় পরিচয়পত্র পরিদপ্তরের অসাধু কিছু সদস্যদের দিয়ে ভুয়া এনআইডি কার্ড বানিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের সাহায্যে জাল দলিল বানাতো।
এরপর অসাধু ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে একটি ফ্ল্যাটের বিপরীতে একাধিক ঋণ নিত। ব্যাংক সহ মোট 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে চক্রটি। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে 8 কোটি টাকা। তারা কিভাবে একাধিক এনআইডি তৈরি করত তা খতিয়ে দেখছে সংস্থাটি। এছাড়া ভূমি অফিস ও ব্যাংকের আরো কারা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। এখানে ব্যাংকের লোক জড়িত। আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের রাজধানীতে এমন আরো চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিআইডি, যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিচের দিকে কাজ করে মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। একজন অ্যারেস্ট হয়েছে। ট্যানারিতে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি 22,776 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির মতে এর থেকে কম মজুরি পেলে এই খাতে শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে যাবে। সকালে রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এ সময় উপস্থিত মালিক প্রতিনিধিরা বলেছেন, প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন সম্ভব নয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ট্যানারি শিল্পে 5টি গ্রেডে মজুরি দেয়া হয়, যেখানে সবচেয়ে নিচের গ্রেডের শ্রমিকদের জন্য 2018 সালে 13,500 টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। যদিও সিপিডির গবেষণা বলছে 60% সেই মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি। মূলত সেচ সংকটের কারণেই রংপুরে তিস্তার চরের বালুময় জমিতে ফসল ফলানো কষ্টসাধ্য। সেচ সহজ না হওয়ায় বিস্তীর্ণ এলাকা থেকে যাচ্ছে আবাদের বাইরে। রংপুরের চরের সেচ নিয়ে রিপোর্ট করছেন ফুয়াদ হাসান। তিস্তা নদীর রংপুরের কাউনিয়ার তালুক শাহবাজ চরে পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন কৃষক অনিল সাধু ও আসাদুল ইসলাম। এই চরে থাকা তাদের জমির মাত্র একটি অংশ আবাদ করতে পারতেন তারা, বাকি জমি পতিত পড়ে থাকত শুধু সেচ সুবিধার অভাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা ও তাপমাত্রা বাড়ায় সেচ সংকট বেড়ে গেছে কয়েক গুণ। তবে দলবদ্ধভাবে চাষ করায় এখন সেই সংকট নেই তাদের, ফলে তারা বাড়িয়েছেন আবাদের পরিধি। হাতের কাছেই পাচ্ছেন পানির সুবিধা। এই জমি আবাদ করছি, এখন দেখা যাচ্ছে আলু এবং বাদামে খরচ পড়ে আমার মেশিন দিয়ে সেচ দিতে গেলে 50-এর উপরে খরচ হইতো আমার নিজের। 500 ওদের আলাদা হিসাব, কিন্তু আমার এখানে মনে করেন যে আমার প্রতি বছরে আমি সরকার 15,000 টাকা দিতেছি। এই 15,000 টাকার মধ্যে আমার মনে করেন যে এটা খরচ নাই বলতেই চলে। তাদের মতোই অবস্থা কফিল উদ্দিন, স্বাধীন, আমিন উদ্দিন ও জাহাঙ্গীর আলমেরও। বিস্তীর্ণ চর চাষের আওতায় আনতে অনেক গ্রুপ বা দল গঠন করে কমিটির আওতায় সেচ সুবিধা পাচ্ছেন তারা। এতে বেড়েছে আবাদি জমির পরিমাণও। খরায় আর কি আবাদ করতে পারতাম না, এখন আমরা যাই হোক পানি দিতে দিতে এই জমিটা এখন আমাদের সোনায় পরিণত হয়ে গেছে। ছোটবেলাতে এখন ভাসে দেই, পানির তো অভাব নেই, মেশিনের অভাব নেই, এখন খালি ভাষা নেই। এমন উদ্যোগের কথা জানতে পেরে তাদের সহযোগিতা করছে বিএডিসি। সরকারি অর্থায়নে তারা স্থাপন করে দিয়েছে সৌরশক্তি চালিত একাধিক পাম্প। তালুক শাহবাজ চরে গম, ভুট্টা, আলু, কুমড়া, মরিচ ও পেঁয়াজ সহ নানা ধরনের ফসলের চাষ হচ্ছে। আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবেলায় চরের কৃষকরা দলগতভাবে চাষাবাদ করলে সুফল পাবেন বলে মনে করেন কৃষিবিদরা। মাছরাঙা নিউজ ডেস্ক। পদ্মা সেতু দিয়ে ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে চালু হলো 2টি কমিউটার ট্রেন। ভাঙ্গা ঢাকা রুটে ভাঙ্গা কমিউটার এবং রাজবাড়ী ভাঙ্গা রুটে চান্দা কমিউটার নামে পরিচালিত হবে ট্রেন দুটি। দুপুরে মাদারীপুরের শিবচর রেল স্টেশনে ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। তার সাথে ছিলেন সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। এই সময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী এমপি, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ চৌধুরী এবং জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী। চলমান তাপদাহে গবাদি পশু এবং হাঁস মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, ফলে ডিম, দুধ এবং মাংসের উৎপাদন কমে গেছে। এ থেকে রক্ষায় পশু পাখি পালনে শেড নির্মাণ এবং ভেন্টিলেশন ব্যবস্থা আরও আধুনিক করা উচিত বলে জানিয়েছেন গবেষকরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তারা আরও বলেন, তাপ নিয়ন্ত্রণে খামারে সিমেন্টের শিট ব্যবহার করা যেতে পারে।
এই গরমে খামারিদের করণীয় নিয়েও আলোচনা হয়। সভায় প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ডেইরি এবং পোল্ট্রি অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। এবার আন্তর্জাতিক। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে প্রতিনিধি দল পাঠাচ্ছে হামাস। এরই মধ্যে কায়রোতে পৌঁছেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক উইলিয়াম বার্নস। তবে আলোচনার উদ্যোগের মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাফা এবং নুসেরাত শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বেসামরিক প্যালেস্টাইনি নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে আজও বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। প্যারিস অলিম্পিকে স্বেচ্ছাসেবক হিসেবে ডাক পেয়েছেন ময়মনসিংহের তরুণ মোশাররফ হোসেন। ফ্রান্সে যাতায়াত, থাকা, খাওয়া সবই করতে হবে নিজ খরচে। তারপরও নিজেকে প্রস্তুত করছেন আন্তর্জাতিক পুরস্কারজয়ী এই স্বেচ্ছাসেবক। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, হারার আগে হার নয়, এই মন্ত্র নিয়েই 26শে জুলাই শুরু হতে যাওয়া অলিম্পিকে অংশ নেবেন অ্যাথলিটরা। 16 দিনের জমকালো আয়োজন সামলাতে প্যারিসে থাকবে 30,000-এরও বেশি স্বেচ্ছাসেবক। সেখানে ডাক পেয়েছেন বাংলাদেশের মোশাররফ হোসেন। 2023 সালে ওরা আবেদন ছাড়ে অনলাইনে, এবং আমি সেই আবেদনটা আসলে আমার নেটওয়ার্কিং সোর্সে পাই এবং তাদের ওয়েবসাইটও প্রকাশ করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আসলে প্রকাশিত হয়েছিল। এবং গত বছরের শুরুতে মার্চ মাসে আমি সেই আবেদনটা করি, এবং আবেদনটা করার পর সেই বছরেরই শেষের দিকে ডিসেম্বরে আমার আবেদনটা আসলে অ্যাপ্রুভাল হয় তাদের কাছে। এখানে বলে রাখা ভালো, অলিম্পিকে এই স্বেচ্ছাসেবী কাজের জন্য ফ্রান্সে যাতায়াত আর থাকা খাওয়া সবই নিজের গাটের টাকায় করতে হবে। ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন মোশাররফ। করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী কাজের জন্য বিদেশি সংস্থা থেকে হিডেন হিরো পুরস্কার পেয়েছেন। কাতার বিশ্বকাপেও স্বেচ্ছাশ্রম দেওয়ার ডাক পেয়েছিলেন এই তরুণ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে যাওয়া হয়নি। আমি একদম ছোটবেলা থেকে এইসব স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত ছিলাম, এবং সেই কাজগুলোই কিন্তু আমার প্যারিস অলিম্পিকে ডাক পাওয়ার ক্ষেত্রে খুব বেশি আসলে কাজে দিয়েছে। বেশি যে জটিলতাটা ভোগাবে আমাকে সেটা এয়ার টিকেটের যে ব্যবস্থাটা সেটা আমার নিজের করতে হবে, এবং সেখানে থাকার যে ব্যবস্থাটা সেটা আমার নিজের করতে হবে। এই মুহূর্তে টাকা জোগাড় করতে বিভিন্ন জনের দ্বারস্থ হচ্ছেন মোশাররফ হোসেন। আমি মনে করি আসলে স্বেচ্ছাসেবী। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ রাতে ঢাকা ও আশেপাশে এবং কাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ। তাপপ্রবাহের ছুটি শেষে আজ 39 জেলায় খুলেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ ছিল 25 জেলায়। কাল খুলবে সব মাধ্যমিক এবং প্রাথমিক স্কুল। এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পাবনা পৌর এলাকার টিউবওয়েলে উঠছে না পানি। সুপেয় পানি সরবরাহের দাবি ভুক্তভোগীদের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।